প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে আশা করি সবাই যার যার ঘরের মধ্যে অবস্থান করো। নিতান্তই প্রয়োজন ব্যক্তিদেরকে কেউ বাইরে যাবে না, গেলে মাস্ক পরে যাবে, এটা তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। গত ক্লাসে আমি তোমাদের যা শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম যদি ফাংশন অফ ডি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি আকৃতির হয়, এর অর্থ হচ্ছে ভি এর মানটা কখনো এক্স টু দি পাওয়ার এম, কখনো আমরা বলি ভি এর মানটা সাইন এক্স অথবা সাইন এক্স অথবা কস এক্স অথবা অথবা ই টু দি পাওয়ার এক্স আকৃতির থাকতে পারে। আমি গতদিন তোমাদের দুইটা নিয়ম শিখিয়েছিলাম, একটা হলো এক্স টু দি পাওয়ার এম অথবা সাইন এক্স অথবা কজ এক্স আকৃতি চাচ্ছিল। আজকে আমি তোমাদেরকে শিখাতে চাচ্ছি তৃতীয় নিয়মটা। এটা শিখালেই তোমাদের একটা পুরো অধ্যায় শেষ হয়ে যাবে, যে অধ্যায়টা থেকে তোমাদেরকে অবশ্যই একটা ফুল কোশ্চেন আসবে 10 মার্কস। আসো আমি নিয়ম 3টা একটু লিখি। আমরা সব সময় আমরা দেখে আসছি যে ওয়াই অফ সি কমপ্লিমেন্টারি ফাংশন, এই যে যতগুলো নিয়ম শিখালাম প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশন একই, কিন্তু শুধুমাত্র পার্টিকুলার ইন্টিগ্রালটা এক একটার ক্ষেত্রে এক এক রকম। আমার যদি ফাংশন অফ ভি ইকুয়াল টু ইন্টু এক্স ভি আকৃতির থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই কাজটা তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এক্স 1/f of d of v minus f dash d divided by f of d তারপরে স্কয়ার যদি দেই, দেখো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এই তৃতীয় যে নিয়মটা আমাদের গতদিন বাদ ছিল, সেই নিয়মটাই আমি গত দিনের বাদ নিয়মটা আজকে তোমাদেরকে উপহার দিতে চাচ্ছি। আসো এই নিয়ম এর সাপেক্ষে কিভাবে আমরা অঙ্ক করব সেই কথাটা তোমাদেরকে একটু দেখে। কমপ্লিমেন্টারি ফাংশন বের করার সমস্ত পদ্ধতি একই, কারণ আমরা যখনই কমপ্লিমেন্টারি ফাংশন বের করি এই জগৎকালে দেখে আসছি সব ক্ষেত্রে একইভাবে কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের বের করতে হয়। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি এখন তোমাদেরকে একটা অঙ্ক করে দিতে চাচ্ছি, তাহলে তোমরা এই সূত্র সম্বন্ধে তোমাদের ধারণাটা চলে আসবে। আসো এই ধরনের একটা অঙ্ক তোমাদের কাছে আমি দিচ্ছি, সেটা হচ্ছে যদি কিনা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এরকম আকৃতির থাকে -2dy/dx প্লাস y ইকুয়াল টু, আমি ডান দিকে লিখেছি x e to the power x cos of x, অর্থাৎ ইউবি আকৃতির আমি তৈরি করতে চাচ্ছি। এখানে ইউবি আকৃতির যদি থাকে তাহলে কিভাবে এই ইন্টিগ্রেশন মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করা যায়। আসো সব ক্ষেত্রে আমরা ধরে নিই লেট y ইকুয়াল টু e to the power mx, সেই ক্ষেত্রে আমরা জানি dy/dx ইকুয়াল টু m into e to the power mx, আমরা জানি ds স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার ইকুয়াল টু ms স্কয়ার into the power mx। আমি যদি এখন অক্সিলারি ইকুয়েশন একবারে লিখে যাই, তাহলে অক্সিলারি ইকুয়েশন যদি লিখি তাহলে আমি লিখতে পারি ms স্কয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0 যখন e to the power mx নট ইকুয়াল টু 0। আমি কেন একবারে অক্সিলারি ইকুয়েশন লিখে দিলাম? কারণ এটা সম্বন্ধে তোমাদের অনেক 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 ধারণা আছে ইতিপূর্বে, কারণ এই একই নিয়মের আমি অনেকগুলো অঙ্ক করেছি, যার কারণে তোমরা এটা পারবে। দেখো এখান থেকে তুমি পাচ্ছ m-1 হোল স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে m ইকুয়াল টু 1 এবং 1। তাহলে দেখো কমপ্লিমেন্টারি ফাংশন যেটা হবে সেটা সমান পাবা c1 e to the power mx। e to the power mx মানে হচ্ছে যেহেতু এখানে 1, তাহলে আমরা একই কথা পাচ্ছি e to the power x। যেহেতু একটা রিপিটেশন আছে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী যে টার্মটা থাকে তার সাথে আরো একটা x দিয়ে গুণ করি। যদি আমরা আরো একটা রিপিটেশন থাকতো তার পরবর্তী টার্মটাকে আমরা s স্কয়ার দ্বারা গুণ করতাম। এভাবে আস্তে আস্তে যত বেশি রিপিটেশন থাকে তত বেশি করে x এর গুণফল আকৃতির লেখি। এইটা আমরা যদি এভাবে লিখি, আমরা এটাকে একটু সাজিয়ে যদি লিখি অথবা কমন নিয়ে যদি লিখি তাহলে এভাবে লেখা যায়। তাহলে কি আমি বলতে পারি যে আমাদের একটা পার্ট কমপ্লিমেন্টারি ফাংশন যতটুকু আছে সেই অংশটুকু আমাদের হয়ে গেল। এর অর্থ হচ্ছে যে অঙ্কের দুইটা পোর্শন, বাম পাশের একটা পোর্শন, ডান পাশের একটা পোর্শন। বাম পাশের পোর্শনটা সব ক্ষেত্রে একই,
কিন্তু ডান পাশের পোর্শনটার বেলায় দেখা যায় সেখানে কিছু কম বেশি কোনো ব্যাপার আছে, কারণ এক একটা এক এক ধরনের অঙ্ক এক একটা এক এক প্যাটার্নে আমরা করি, এক একটা এক এক নিয়মে আমরা করি। আজকে আমরা সেই প্যাটার্নের একটা নতুন নিয়ম তোমাদেরকে শেখাতে যাচ্ছি। যদি কিনা ইউবি আকৃতির থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করবে। আসো আমরা এই পার্টিকুলার ইন্টিগ্রালটা একটু লিখে নিই। পার্টিকুলার ইন্টিগ্রাল যখন আমি লিখবো তো y অফ p ইকুয়াল টু 1 বাই f অফ d মানে হচ্ছে আমার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি এখানে লিখে যাব। তারপরে কি আছে x e টু দি পাওয়ার x cos of x, আমি পুরো অঙ্কটাই লিখে নিলাম। তাহলে কি আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কি দাঁড়ায়, এখানে আমি দেখতে পাচ্ছি যে 1 বাই d মাইনাস 1 হোল স্কয়ার x e টু দি পাওয়ার x cos of x। আমরা শিখে আসছি যদি e টু দি পাওয়ার x থাকে তাহলে সেই ক্ষেত্রে e টু দি পাওয়ার x টাকে বাম দিকে নিতে হয় এবং এই x এর বাম পাশে যে কোএফিসিয়েন্টটা থাকে সেটা দিয়ে এখানে স্যাটিসফাই করতে হয়। সেই কারণে আমি একটু লিখে নিতে চাচ্ছি e টু দি পাওয়ার x টাকে বাম দিকে 1 বাই, তাহলে d এর পরিবর্তে d প্লাস 1 মাইনাস 1, তাহলে আমাদের মাইনাস 1 যেটা আছে সেটার হোল স্কয়ার লিখতে পারি, আর থাকলো x cos of x। আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারণ আমরা যে এখানে যে সহগটা থাকে সেই সহগটা d এর সাথে যোগ করতে হবে। আমি সেই d এর সাথে যোগ করে দেখি আমাদের এরকম একটা প্যাটার্ন চলে আসছে। তাহলে দেখো আমি এখানে এই মানটা কি আসছে 1 বাই d স্কয়ার x cos of x 1 বাই d স্কয়ার x cos of x। আশা করি আমি যদি এই cos x টাকে এভাবে লিখি বা এটাকে যদি এখন ইউভি আকৃতি যদি বলি তাহলে তোমরা সবাই এই জিনিসটাকে সুন্দর করে এই লেখাটা লিখে নিতে পারবে। আসো e টু দি পাওয়ার x আমাদের থাক, এটা যা আছে এটা থেকে যা, এটা নিয়ে আমাদের আর কোনো কথা নেই। এখন দেখো তুমি যদি এখান থেকে ইউভি ধরো, একটাকে x কে ইউ ধরো আর একটাকে যদি তুমি v ধরো, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো x 1 বাই d স্কয়ার cos of x 1 বাই d স্কয়ার cos of x। এটা আমরা লিখলাম মাইনাস একবার ডিফারেন্সিয়েট মানে হলো cos d, একবার ডিফারেন্সিয়েট মানে হচ্ছে cos d, আর নিচে থাকবে কি এর পাওয়ার d স্কয়ারের পাওয়ার, আর কি আছে আমার এখানে cos of x d স্কয়ারের পাওয়ার, আর আমার কি আছে এখানে cos of x। এটা আমার এই নিয়মটার সূত্রটা একটু আগে আমি তোমাদেরকে লিখেছি, সেই কাজটাই করতে চাচ্ছি। এখন দেখো আমরা এই কাজটা যখন করব তখন আমাদের কাজটা কি একটু দেখো তো, এখানে আমরা cos x এর ax এর মানটা এখানে 1, তাহলে আমরা d এর পরিবর্তে আমরা সেই মাইনাস 1 স্কয়ার লিখব। তাহলে আমরা দেখো x ইনটু 1 বাই মাইনাস 1 স্কয়ার cos of x মাইনাস, দেখো এখানে আমরা 2d মাইনাস 2d ডিভাইডেড বাই মাইনাস 1 স্কয়ার তার হলো স্কয়ার ইনটু cos of x। দেখো তো বাবারা তোমরা এখানে এইটুক লিখলে আশা করি তোমাদের যার যেখানে যেভাবে আছে সেই অঙ্কটা করে নিতে পারবে। এখন দেখো তাহলে আমাদের এর পরের লাইনটা কি দাঁড়ালো, এবার আমরা দেখি এর পরের লাইনটা কি দাঁড়ালো e টু দি পাওয়ার x ব্র্যাকেট দাও, তাহলে তোমার পাইলাম কি মাইনাস x cos of x। এবার দেখো এই মাইনাস স্কয়ার করলে আমাদের কি আসছে, আমাদের শেষ পর্যন্ত থাকছে 2d ডিফারেন্সিয়েট অফ cos of x 2d cos of x। যখন আমাদের এই কথাটা আসে তখন দেখো তোমার সূত্রটা দাঁড়াচ্ছে এই x cos of x কে ডিফারেন্সিয়েট করলে আমরা যেমন জানি sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, তাহলে এই মাইনাস এর নিচে প্লাস 2 sin of x হয়ে যাবে, মাইনাস এর নিচে প্লাস 2 sin of x হয়ে যাবে। তাহলে দেখো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে বেরিয়ে গেল। আমরা প্রথমে এসেই তোমাদেরকে কমপ্লিমেন্টারি ফাংশন পড়ানো শিখিয়েছিলাম। তাহলে আমাদের দ্য জেনারেল সলিউশন ইজ y ইকুয়াল টু আমরা লিখবো y ইকুয়াল টু yc প্লাস yp। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা হয়ে গেল। এই জেনারেল সলিউশনটা যখন হয়ে যাবে তখন আমরা দেখি
আমাদের কাজটা কি হলো, তাহলে y ইকুয়াল টু পেলাম, আমরা আমাদের ছিল c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 x ই টু দি পাওয়ার x, আর আমার এখানে আসছে ই টু দি পাওয়ার x ইন্টু মাইনাস x cos অফ x প্লাস 2 sin অফ x, 2 sin অফ x। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্ক করতে গিয়ে এটাই হলো আমাদের মোট সর্বশেষ যে কথাটা নিয়মটা ছিল, সেই নিয়মটাকে আমি কাজে লাগাতে পারলাম। যেহেতু নিয়মটা আমাদের সর্বশেষ নিয়মটা আমাদের হয়ে গেল, এখন আমাদের আশা করি তোমাদের এই প্রশ্নমালার সমস্ত নিয়মগুলো শেষ, নিয়ম শেষ, তোমাদের কিন্তু আর কোনো কিছু বাকি নেই। এখন তোমাদেরকে আমি নিয়ে যেতে চাচ্ছি পুরো বইয়ের উপর একটা থরলি একটা ধারণা দিতে চাচ্ছি। সেই ধারণার উপর ভিত্তি করে যদি কখনো দেখা যায় একাধিক পার্ট থাকে, একাধিক পার্ট বলতে চাচ্ছি, হয় এক্স এরও ফাংশন থাকতে পারবে, ই টু দি পাওয়ার ফাংশন থাকতে পারে, সাইন এক্স কজ এক্স সব মিলানো মিশানো অবস্থায় যদি থাকে, এই ধরনের একটা অঙ্ক তোমাদেরকে আমি করে দিতে চাচ্ছি। বি স্কোয়ার প্লাস 1 অফ ওয়াই ইকুয়াল, দেখো আমি এখানে লিখতে চাচ্ছি ই টু দি পাওয়ার এক্স এস স্কোয়ার প্লাস কজ অফ এক্স, কজ অফ এক্স। আমি এই অঙ্কটা দেখো ই টু দি পাওয়ার এক্সও আছে, এস স্কোয়ার আছে, কজ অফ এক্সও আছে, তার মানে সবগুলো ফাংশন এখানে একসাথে যদি থাকে সেই ধরনের অঙ্ক আমরা কিভাবে করতে পারি সেটি হলো মূল উদ্দেশ্য। সেই ধরনের উদ্দেশ্যটাই এখন আমাদের একমাত্র উদ্দেশ্য বলে আমি মনে করি। দেখো সব ক্ষেত্রেই আমাদের একই কথা, কোথায় অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে লেট y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, আমরা এইটা কিন্তু সব ক্ষেত্রে, আমি পুরোটা ইকুয়েশন লিখলাম না, কারণ হলো আমরা সবাই এটা জানি, এটা অনেকবার আমরা করেছি, যেহেতু অনেকবার করেছি সেই কারণে আমরা এই কাজটা আর নতুন করে করার কোনো দরকার নাই। দেখো আমি একবারে লিখে ফেলি, অক্সিলারি ইকুয়েশন ইকুয়াল টু আমরা তাহলে পাচ্ছি, অক্সিলারি ইকুয়েশন কি পাচ্ছি, এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, যখন ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু 0, আমরা এখানে দেখতে পাচ্ছি এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু আই স্কোয়ার, তার মানে এম ইকুয়াল টু প্লাস মাইনাস আই, m ইকুয়াল টু প্লাস মাইনাস আই। যখন এই প্লাস মাইনাস আই হবে তখন আমাদের কাজ হলো কমপ্লিমেন্টারি ফাংশনের বেলায় আমরা এখানে একটা a প্লাস আই বি আকৃতির হয়ে গেছে, তার মানে 0 আসে বিদায়, তাহলে আমাদের আরো নতুন করে অন্য কিছু লেখা লাগে না। তাহলে আমরা কি লিখবো, c1 cos of x plus c2 sin of x, y of c equal to c1 cos of x plus c2 sin of x। এই কাজটা আমাদের যখন করা হয়ে যাবে তখন আমাদের চলে আসতে হবে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই পার্টিকুলার ইন্টিগ্রাল মানে y of p, সেই ক্ষেত্রে আমাদের এখানে দরকার d স্কয়ার প্লাস 1, এই ক্ষেত্রে আমাদের দরকার d স্কয়ার প্লাস 1, আর আছে কি দেখো ই টু দি পাওয়ার x s স্কয়ার এন্ড cos of x। তাহলে দেখো আমার এই জায়গাটা দুইটা পার্ট আছে, একটা হলো ই টু দি পাওয়ার x এন্ড s স্কয়ার, আর একটা আছে cos of x। দুইটা পার্টকে যখন আমি আলাদা আলাদা করব তাহলে এক একটার জন্য এক ধরনের সূত্র আমরা জানি, আমরা সেই কাজটাই এখান থেকে করে নিতে চাচ্ছি। দেখো তোমরা এখন এই মুহূর্তে এই কাজটা একটু সেরে নাও, দেখো তোমাদের সবাই অঙ্কটা খুব ভালো লাগবে। সেই কাজটা হচ্ছে দেখো y of p equal to 1 by d square plus 1 e to the power x s square plus 1 by d square plus 1 cos of x। দেখো এইটা যদি হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি সেটা একটু তোমরা তাকাও। ই টু দি পাওয়ার x থাকলে আমরা সব সময় বলেছি ই টু দি পাওয়ার x টা বাম দিকে চলে যাবে এবং এই x এর সাথে যে কোএফিশিয়েন্টটা থাকবে সেটা d এর কাছে এসে বসবে, তাহলে d প্লাস 1 হোল স্কয়ার হয়ে যাবে, d প্লাস 1 হোল স্কয়ার হয়ে যাবে। আর আমার একটা কি আছে, আর একটা 1 আছে, আর এখানে কি আছে s স্কয়ার আছে, আমি সেটা বসিয়ে দিলাম। দেখো এই বসিয়ে দেওয়ার পরে না বসিয়ে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে চাই সেইটা একটু তোমরা আমার বোর্ডের দিকে তাকাও। আমি দুইটা জায়গায় দুইটা কাজ করে ফেলেছি। এই দুইটা কাজ করার পরে
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার x অন ডিভাইডেড বাই ডি স্কয়ার প্লাস 2d প্লাস অন তার সাথে আছে s স্কয়ার। আর আমরা দেখি cos x এর বেলায় যখন থাকে তখন আমরা দেখলাম অন বসালে এটার মান শূন্য হয় কিনা। যদি শূন্য হয়ে যায় তখন কি করি আমরা একবার ডেরিভেটিভ করে কি করি 1/2d cos of x 1/2d cos of x এই মানটা আমরা এখান থেকে পেতে পারি। এখন যদি এই মানটা পাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 প্লাস তোমাদেরকে একটু সূত্রে সাজাইয়ে লেখার জন্য আমি একটু আগে পরে কিছু কথা লিখলাম, অর্থাৎ এটাকে আগে নিয়ে গেলাম 2 প্লাস 2d প্লাস ডি স্কয়ার 2d স্কয়ার প্লাস ডি স্কয়ার ইনটু এস স্কয়ার। আর আমরা ডান দিকে দেখছি যে x/2 আর 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos of x তার সাথে হবে কার সাপেক্ষে dx, ভেরিয়েবল হচ্ছে dx। এখন আমরা দেখি আমরা এই মুহূর্তে পাচ্ছি সেই কাজটা একটু দেখো। তুমি যদি এখান থেকে একটা কমন নাও, এখন আসলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় দ্বিপদী বিস্তৃতির কথা মনে করব। দ্বিপদী বিস্তৃতির কথা মনে করলে তুমি দেখতে পারো 1 প্লাস ডি স্কয়ার বাই 2। তুমি এইটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি x/2। আমরা জানি cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x। আমি এই পার্টটা করে ফেলি কারণ আমাদের এই কাজটা সেরে ফেলি। এই কাজটা যখন সেরে ফেলবো তখন আমাদের আর কোনো কিছু সমস্যা থাকবে না। আসো এটাকে যখন আমি দ্বিপদী বিস্তৃতির আকারে সাজাতে চাই তখন আমাদের সবসময় আমাদের সূত্র আছে, সূত্র তোমাদের মনে আছে সম্ভবত, কি লিখতে হয় 1 প্লাস ডি স্কয়ার বাই 2 অর্থ হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস সামথিং, অর্থাৎ এখানে মাইনাস 1 আকৃতির তৈরি করে নিতে হবে। তারপরে যা আছে এটা বসে যাবে, এখানে আমাদের আর কোনো নতুন করে কোনো কাজ নেই। তখন নতুন করে কাজ না থাকলে দেখো 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n এই আকৃতির হয়ে গেল। এই ধরনের কোন সূত্র যখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা পড়ে আসছো, সেখানে দেখো সূত্রটা ছিল ভিতরে এবং বাহিরে যদি ভিন্ন চিহ্ন যুক্ত হয় তাহলে আমাদের সূত্রটা ছিল একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে আমাদের আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি তাহলে এই সূত্রটাই তোমাদেরকে একটু এখানে লিখে দিতে চাচ্ছি। দেখো প্রথমটা যা আছে ঠিক থাকবে 1 মাইনাস ডি প্লাস ডি স্কয়ার বাই 2 একটু আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই এই 1 প্লাস nx n, তাহলে আমার 1 মাইনাস ডি প্লাস ডি স্কয়ার বাই 2। আমরা এভাবে যদি আস্তে আস্তে সামনের দিকে আগাই, পরেরটা হবে প্লাস, তারপরটা হবে মাইনাস, এভাবে ডট ডট ডট, এখানে আমার আছে এস স্কয়ার। এবার দেখো প্লাস x/2 তার সাথে থাকবে sin of x। আমরা এই মুহূর্তে এখান থেকে একটা কাজ করে নিই, যেখানে যতটুকু ডিফারেন্সিয়েট করা যায় সেই কাজটা করে দিলাম। দেখো এবার আমরা দেখতে পাচ্ছি d প্লাস ডি স্কয়ার বাই 2 তার সাথে আছে s স্কয়ার প্লাস ডি স্কয়ার বাই 2 তার সাথেও আছে s স্কয়ার, এখানে একটা বর্গ আছে মাইনাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। এবার এরপরে আছে x/2 sin of x। দেখো তোমরা যখন ডিফারেন্সিয়েট করো তখন তোমাদেরকে একটা কথা মনে আছে, s স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে তুমি লিখতে পারো 2x। তাহলে আমি লিখে ফেলি মাইনাস 2x। দেখো দুবার ডিফারেন্সিয়েট, s স্কয়ার কে করলে হয় 2x, তাহলে 2x ডিভাইডেড বাই 2 তার মানে হচ্ছে শুধু x। তাকে যদি আবারও ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, তাহলে অন হয়। বাম দিকে একটা মাইনাস চিহ্ন, আমি এখানে মাইনাস দিয়ে দিলাম। দেখো এইটাকে আমরা ডি স্কয়ার থাকবে, ডি স্কয়ার প্লাস ডট ডট ডট, যে পাওয়ারগুলো থাকে সে পাওয়ারগুলো আরো বেশি। তো ধ্রুবককে যখন ডিফারেন্সিয়েট করতে হয় তখন তার মান শূন্য হয়ে যায়, তার কারণ এখানে আমার সামনের দিকে এই কাজগুলো আর কখনোই করা যাবে না। তাহলে আমি যদি একটাকে ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ এইটাকে যদি করি ডি স্কয়ার অফ এক্স, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডি স্কয়ার প্লাস এক্স। তার সাথে একটু তাকাও, আমরা দেখি কি হবে। তাহলে প্রথম হলো দেখো তোমাদের যদি কারো সমস্যা হয়, দেখো একবার ডিফারেন্সিয়েট করলে হয় 2x, তাহলে আমার এখানে ডি স্কয়ার আছে, তাহলে ডি স্কয়ার আমরা কি লিখি ডি অফ
এক্স স্কোয়ার, তাহলে কি হলো ডি অফ টোয়াইস এক্স। যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে 2। তোমরা এইটা যদি না বুঝো তাহলে আমার মতো এখানে একটু রাফ করে নিবা, তাহলে তোমরা দেখবা কখনোই ভুল হবে না। আর পরের যত টার্মগুলো আছে সবগুলো শূন্য হয়ে যাবে। পরের টার্মগুলো শূন্য হলে তোমাদের আর সামনের দিকে আর ডিফারেন্সিয়েট করার কোনো দরকার আসে না। যেহেতু দরকার আসে না, এই কারণে তুমি এখান থেকে লিখতে পারো e to the power x by 2, e to the power x by 2, এখানে থাকলো s স্কয়ার মাইনাস 2x হলো কত প্লাস 1 প্লাস x by 2 sin of x। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো বা করতে পেরেছো। এবার আসো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল দুইটা মিলেই তো হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। তাহলে আমরা জেনারেল সলিউশন লিখি। জেনারেল সলিউশন কার y কেমন হবে y অফ c প্লাস y অফ p। জেনারেল সলিউশন যখন তোমার লেখা হয়ে যাবে তখন দেখো তুমি একটা কাজ করো। সেই কাজটা হচ্ছে y অফ c এর মানগুলো এখন আমি আগে যেটা বেরিয়েছিল সেই মানগুলো একটু বসাতে চাচ্ছি। সেই মানগুলো ছিল c1 cos of x প্লাস c2 sin of x। আর আমার এখানে কি আছে প্লাস e to the power x divided by 2 into s square minus 2x plus 1 plus x by 2 sin of x। তাহলে এই প্রশ্নমালার যত নিয়ম আছে সমস্ত নিয়মগুলো কিন্তু আমার করানো শেষ। অর্থ তাহলে তোমরা বাসায় গিয়ে দেখবা, বাসায় বসে বা বাসায় থেকে, যেহেতু এখন বাসা থেকে বেরোচ্ছ না, এই নিয়মগুলো করলেই এই প্রশ্নমালার সব নিয়ম হয়ে যাবে। এবার তোমাদের সর্বশেষ যে কাজটা, সেই কাজটা হলো তোমাদেরকে যা বলতেছিলাম সেটা একটু দেখো। সেই বলার কাজ যখন আমি করব তখন তোমরা সবাই, আমি এখন সব নিয়মগুলোর একটা করে তোমাদেরকে হোমওয়ার্ক দিব। অর্থাৎ হোমওয়ার্ক তো বলা যাবে না, কারণ যেহেতু তোমরা বাসায় এখন তোমাদের বই আছে কিনা, অর্থাৎ প্র্যাকটিস করতে দিচ্ছি। যেহেতু প্রশ্নমালাটা হয়ে গেছে তাহলে প্র্যাকটিস করলে তোমরা এই প্রশ্নমালার সম্বন্ধে তোমাদের একটা ভালো জ্ঞান আছে এবং সেই জ্ঞানের উপর ভিত্তি করে সমস্ত অঙ্কগুলো তোমরা করতে পারবে। আসো আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, দেখো আমি নাম্বার 1 এ লিখেছি সলভ। আমি সবগুলোই সলভ নাম্বার 1। দেখো আমি তোমাদের যে কয় নিয়মের অঙ্ক আমি এতদিন বসে করালাম, আজকে আমার সপ্তম ক্লাস 7 লেকচার, 7টা লেকচার দিয়েছি তোমার একটা প্রশ্নমালার উপর। সেইগুলো যখন আমি করব তখন আমরা সেইগুলো যা করেছি সমস্ত নিয়মের ভিতরে যা আছে সেইগুলো আমি তোমাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি, যাতে করে তোমরা একবারে বাসায় বসে এই নিয়মগুলো যদি করো তাহলে তোমাদের এই প্রশ্নমালা সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। নাম্বার 2 দেখো, নাম্বার 2 যদি আমি বলি তাহলে দেখো নাম্বার 2 তে আমি আবার একটু পার্থক্য দিব। সেটা হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার মাইনাস 3dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 4s স্কয়ার। দেখো প্রথমটায় রাইট হ্যান্ড সাইড 0, সেকেন্ড টার্ম x টু দি পাওয়ার n, থার্ডটায় দেবো আমি d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার মাইনাস 3, একই অঙ্ক দিলাম dy বাই dx। দেওয়ার পরে দেখো আমি এখানে দিতে চাচ্ছি e টু দি পাওয়ার 5x, অর্থাৎ e এর পাওয়ার e টু দি পাওয়ার x আকৃতি। দ্বিতীয়টা আমি দিতে চাচ্ছি, 4 নম্বরটা আমি দিতে চাচ্ছি, মনে করো d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার প্লাস y ইকুয়াল টু cos স্কয়ার x। দেখা যাচ্ছে প্রত্যেকটা নিয়ম কিন্তু আমার এখানে স্যাটিসফাই করছে। 5 নম্বরটা আমি তোমাদের একটু ভিন্ন আকৃতি লিখতে চাচ্ছি, d স্কয়ার 2d প্লাস 2 of y equal to 10 of sin 4x, 10 of sin 4x। এবার দেখো 6 নম্বর অঙ্কটা আমি দিয়েছি, আমি উপরে একটু তোমরা উপর থেকে একটু মুছে দিচ্ছি। 6 নম্বর অঙ্কটা যে আছে সেটা হচ্ছে নাম্বার 6 d স্কয়ার মাইনাস 9 of y। দেখো একটা সময় দিলাম একটা 0, একটা x এর পাওয়ার অফ সামথিং, তারপরে e টু দি পাওয়ার x, একটা দিলাম cos x, একটা দিলাম sin x। এবার আমি দুটো মিশানো দিতে চাচ্ছি, twice x e টু দি পাওয়ার 3x। 7 নম্বর আমি দিতে চাচ্ছি আরো একটু বড় করে, সেটা যদি হয় এরকম d স্কয়ার y
divided by ds square minus 2 dy by dx plus 5y সমান e to the power 2x plus sin of x। দেখো আমি তোমাদের চেষ্টা করেছি পুরো বইয়ের যে কয়টা জিনিস আমি তোমাদের 7 দিন বসে করিয়েছি, 7 দিনের 7টা অঙ্ক, 7টা নিয়মের 7টা প্রসেসকে আমি এখানে তোমাদের মাঝে উপস্থাপন করেছি। তোমরা সবাই বাসায় বসে এই অঙ্কগুলো যদি করো তাহলে দেখবা তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকবে না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নমালার উপর তোমরা প্রশ্ন আবার আমাকে করতে পারবে। সেটা তোমরা ওই তোমাদের আমাদের যে ঢাকা কলেজের ওয়েবসাইটে যেখানে আমরা পড়াই সেখানে যদি তোমরা কমেন্ট লিখে দাও তাহলে কিন্তু আমরা পরের দিন সেই উত্তরগুলো দিতে পারি। আমি একেবারে ফুল একটা পুরো চ্যাপ্টার আমার হয়ে গেল। আগামী এরপরে যেদিন আমার ক্লাস থাকবে আমি তোমাদেরকে সেই দিনের জন্য নিয়ে আসব এর পরবর্তী যে অধ্যায় সেই অধ্যায়। আশা করি এর মধ্যে তোমরা এই অঙ্কগুলো করে ফেলবে এবং তোমরা ভালো থাকবে এই শুভ কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।